সামান্য একজন ব্যাংক কর্মকর্তা যার পকেটে কোনো টাকাই থাকে না, সে একদিন হয়ে ওঠে একজন কোটিপতি। চলুন জেনে নেওয়া যাক কোটিপতি হওয়ার গল্পটি। সময়টা তখন 19শে মার্চ 1992, বোম্বে শহর। প্রতিদিনকার মতোই ঘুম থেকে উঠে ভাস্কর জগিং করতে বের হয়ে যায়। ফেরার সময় টুকটাক জিনিস কিনে বাড়ি আসছিল। পথিমধ্যেই সিবিআই অফিসার লক্ষ্মণ রাও তাকে ধরে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায়। মূলত ভাস্কর এই ব্যাংকেই কাজ করত এবং ব্যাংকের সকল স্টেটমেন্টের কপি বের করার কথা বলে, কিন্তু ছেলেটি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। অপরদিকে তার বাসায়ও সবকিছু চেক করে। তার বউ তাকে ফোন করে জানিয়ে দেয় বিষয়টি এবং ভাস্কর তাদের সহযোগিতা করতে বলে। এ সময় ভাস্কর চুপচাপ থাকে। ভাস্কর কি আসলেই অপরাধী? এটি জানতে হলে আমাদের যেতে হবে আরো 3 বছর পেছনে। ভাস্কর মাগাদা ব্যাংকের একজন ক্যাশিয়ার। তার মাসিক বেতন 6,000, ব্যাংক লোন ছিল 36,000। অফিসে ভাস্করের অনেক সুনাম রয়েছে, সবাই তাকে পছন্দ করে। সে প্রতিদিন ব্যাংকের লকার থেকে টাকা বের করত এবং গ্রাহকদের টাকা নিত এবং টাকা দিত। ব্যাংকের লকার থেকে যত টাকা নিত তাই এই লেজারের মধ্যে আপডেট করে দিত। আর ইনি হলেন এই ব্যাংকের জিএম বিনোদ। ভাস্করের পছন্দের গাড়ি হলো মারুতি 800 গাড়িটি। বেচারা লোনে টাকায় শোধ করতে পারে না, গাড়ি কিনবে কিভাবে? চাকরির পাশাপাশি ভাস্কর ব্যাংকে আসা মানুষদের ছোট ছোট কাজ করে দিত। আর ইনি হলেন অ্যান্টনি, যে কিনা ব্যবসার জন্য সনি কোম্পানির টিভি বাহির থেকে শিপে করে নিয়ে আসে এবং সেটি অনেক উচ্চ মূল্যে বিক্রি করে। কিন্তু তার কাছে টাকা নেই, টাকার জন্য মালগুলো ছাড়িয়ে আনতে পারছে না, তাই লোন নিতে ভাস্করের কাছে চলে আসে। কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে ব্যাংকে কিছু জামানত রাখতে হয়। জামানত না থাকায় ভাস্কর তাকে ফিরিয়ে দেয়। ভাস্করের কিছু পাওনাদার ছিল, আর ইনি হলেন প্যাটেল ভাই, যে কিনা ভাস্করের কাছে 10,000 টাকা পেত। আর এ হলো তার ছোট ভাই, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, ভাস্করের ছোট বোন। আর ইনি হলেন ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার, যে কিনা প্যারালাইজড হওয়ার পর কথা বলাই অফ করে দিয়েছে। আর এ হলো ভাস্করের বউ সুমতি, একে অপরকে ভালোবাসত। সুমতির পরিবার রাজি না থাকার পরেও ভাস্করকে বিয়ে করে নেয়। তার ইচ্ছে ছিল হোম ফুড বিজনেস দেবার। আর এ হলো ভাস্করের ছেলে, বয়স 6 বছর। তারপর সুমতি বাবার বাড়িতে যাবে, তার ভাইয়ের ছেলের জন্মদিন, কিন্তু জন্মদিনের উপহার দেবার মতো কোনো টাকাই ভাস্করের কাছে ছিল না, তাই তার ছেলের খেলনাটি দিয়ে দেয়। আর এ হলো সুমতির পরিবার, মা, ভাই ও ভাবি। সুমতির ভাস্করকে বিয়ে করায় তার মা কোনোভাবেই খুশি ছিলেন না। তিনি চায় সুমতিকে আবার বিয়ে দিতে, কিন্তু সুমতি রাগ করে চলে যায়। তারপর ওখানে গিয়ে দেখে তার ছেলে আরো খাবার চায়, কিন্তু তার ভাবি দিতে অস্বীকার করে। তাই তারা খাবার রেখে সেখান থেকে চলে আসে। এখান থেকে বেরিয়ে একটি দোকানে যায় বার্গার কিনতে, কিন্তু 3টা বার্গার কেনার মতো তাদের কাছে টাকা ছিল না। দোকানদার বুঝতে পেরে তাকে 3টা বার্গারই দিয়ে দেয়। একদিন ব্যাংকের জিএম এর ডাটা এন্ট্রিতে কি যেন সমস্যা, ভাস্কর সেটি ঠিক করে দেয়। তাছাড়া ব্যাংকের সবাই ভাস্করকে খুব পছন্দ করে। প্যাটেল ভাই পাওনা টাকা না পেয়ে এবার একেবারে পকেটেই ছিঁড়ে দেয় এবং স্কুটিটাও নিয়ে যায়। কথায় আছে না, যখনই প্রয়োজন তখনই অঘটন। আজ ভাস্করের প্রমোশনের কথা ছিল, কিন্তু তার টাকা ও স্কুটি না থাকায় সে অফিসে পৌঁছাতে অনেক লেট করে ফেলে এবং পরিশেষে সে অফিসে গিয়ে দেখে তার প্রমোশনের জায়গায় অন্য কেউ প্রমোশন পেয়ে যায় এবং এতে ভাস্কর তো অনেক কষ্ট পায়, তার সাথে অফিসের সবাই কষ্ট পায়। এখানে তার সিনিয়র কথা দিয়েছিল প্রমোশনে তার নাম রেফার করবে, কিন্তু করেনি। তাই সে ক্ষেপে গিয়ে সিনিয়রের কাছে গেল এবং সিনিয়র তাকে উল্টো থ্রেট দিল আর বলল বেশি কথা বললে চাকরি থেকেই বের করে দেবে। আর সবার অনুরোধে
এবারের মতো তাকে ক্ষমা করে এবং সে সবার সাথে এমন ভাব করে যে কিছুই হয় না। আবার সে অ্যান্থনি এবং তাকে কোনো জামানত ছাড়াই ভাস্কর টাকাগুলো দিয়ে দেয়। টাকাগুলো সে ব্যাংকের লকার থেকে বের করা অংশ হতে সরিয়ে নেয়। অ্যান্থনি ভাস্করকে টিভির ব্যবসা সম্পর্কে বলছিল, কিভাবে লাভ হয় এবং মোট লাভ থেকে 20% দিতে রাজি হয় এবং বাসায় আসে তার বউকে বলে প্রমোশন অন্য কাউকে দিয়ে দিয়েছে। আজ রাত ভাস্করের ঘুম হয় না, কারণ সে ভাবে টাকা নিয়ে কি পালিয়ে গেল। হঠাৎ অ্যান্থনি ফিরে আসলো এবং আসল সহ লাভের অংশ ফিরিয়ে দিল। এটা দেখে ভাস্কর অ্যান্থনিকে জড়িয়ে ধরল। তারপর দেখা যায় প্যাটেল বাইকে পাওনা টাকা ফিরিয়ে দেয় এবং তার স্কুটিটাও ফিরিয়ে আনে। তার বউ এটি দেখে খুব অবাক হয়। এভাবে প্রতিদিন সে ব্যাংকের টাকার পরিমাণ হতে টাকা নিয়ে ব্যবসা করে এবং পরদিন টাকা ব্যাংকে রেখে দেয়। এভাবে অনেক টাকা লাভ করতে থাকে। একসময় ভাস্কর সকলের ঋণ পরিশোধ করে ফেলে। ধীরে ধীরে তার ঘর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ভরিয়ে ফেলে। এসব দেখে তার বউ তাকে সন্দেহ করে যে এসব টাকা সে পায় কোথা থেকে। ভাস্কর বলে তার একটি সাইড বিজনেস থেকে লাভ করছে। এটা শুনে তার বউ অনেক খুশি হয়। পরদিন ভাস্কর তার ছেলের জন্মদিনে সবাইকে দাওয়াত দেয়। দাওয়াত খেতে এসে অ্যান্টনি বলে সে একটি লাস্ট বিজনেস করবে, গাড়ির বিজনেস। 3টি গাড়ি 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে এবং গাড়িগুলো বিক্রি হবে তার 4 গুণ বেশি দামে। এটা শুনে ভাস্কর কিছুটা ঘাবড়ে গেল। 10 লাখ টাকা সে পাবে কোথায়? এবং সে না করে দেয়। এবার জন্মদিন পালন করায় ভাস্করের ছেলে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এটি দেখে ভাস্কর ভাবে যে কোনো উপায়ে পরিবারকে ভালো রাখা তার দায়িত্ব। তাই সে অ্যান্থনির ডিলটি ফাইনাল করে দেয় এবং ব্যাংক থেকে ঠিক আগের মতো 10 লাখ টাকা সরিয়ে নেয়। এবার অ্যান্থনির কথা মতো তাদের কাছে গাড়িও চলে আসে, কিন্তু যার কাছে গাড়ি বিক্রি করবেন তাকে পুলিশ ধরে ফেলেছে। ভাস্কর খুব টেনশনে পড়ে যায়, কারণ শনিবার ব্যাংকে টাকা রাখতে হবে, না হয় সে ধরা পড়ে যাবে। তারপর কোনোভাবে তারা আবার নতুন বায়ার রেডি করলো এবং সেখানের উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু গাড়ির প্লেট নাম্বার নেই। তাই অ্যান্থনি একটি ছেলেকে দিয়ে সরকারি নাম্বার লাগানোর কাজটি করে নেয়। কিন্তু গন্তব্যে যেতে বেশ কিছু চেকপোস্ট পার হতে হয়। কিছুটা পথ যেতেই পুলিশ ধরলো, কিন্তু কথায় আছে না, বুদ্ধি থাকলে উপায় হয়। ভাস্কর আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল, আর তাই ভিখারিকে ভিআইপি সাজিয়ে নিয়ে এসেছিল এবং তারা সব পোস্ট পার হয়ে গাড়িগুলো বিক্রি করে দেয় এবং সেখান থেকে 20 লাখ টাকা লাভ করে ফেলে। এটি অ্যান্থনির শেষ ট্রাই ছিল এবং সে এখন ইউএসএ চলে যাবে, কারণ তার ছেলে সেখানে পড়াশোনা করে। পরদিন ভাস্কর অফিসে ফিরে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ঘাবড়ে যায়, ভেবেছে সে আবার ধরা পড়ে গেছে, কিন্তু না, তার সিনিয়র গ্রাহকদের লোন দেওয়ার বিনিময়ে পার্সেন্টেজ খেত, তাই তা ফাঁস হয়ে গিয়েছে। তাদের জন্যই আসলে পুলিশ এসেছে। ভাস্কর ব্যাংক থেকে নেয়া 10 লাখ টাকা জায়গা মতো রেখে দেয়। তার বন্ধু সাম্বা ব্যাংকে জব করবে না বলে জব ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করে এবং ভাস্কর ব্যবসায় যাহা লাভ করেছিল তার সবই তার ভাইকে বাইরে পড়াশোনা করার জন্য দিয়ে দেয়। পরদিন ভাস্কর অফিসে গিয়ে দেখে চেয়ারম্যান স্যার এসেছে এবং তাকে সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয়, কারণ ওখানের 2টো পোস্ট খালি ছিল। ভাস্করের বেতন 6,000 থেকে 19,500 হয়ে যায়। এই যেন মেঘ না চাইতেই বৃষ্টি। চেয়ারম্যান বলে, তোমার কি কিছু চাওয়ার আছে? ভাস্কর বলল, স্যার, একটি জিনিস, আর সেটি হলো মারুতি 800 গাড়িটি, যেটি কেউ একজন ব্যাংকের লোন দিতে না পারায় ব্যাংক সেটি রিজার্ভ করে নিয়েছে। বাসায় আসতেই তার বউ এবং ছেলে দেখে তো বিশাল খুশি। ভাস্কর বলে ব্যাংকের পোস্ট খালি হওয়ায় সে সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে। মুভির ক্লাইম্যাক্স এখানেই শুরু, আর এ হলো একজন প্রতিনিধি যে কিনা ব্রোকারের রাইট হ্যান্ড হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো ব্যাংকের যদি টাকার প্রয়োজন হয় তাহলে ব্যাংকে লোন দিতে পারে না, এটা আইনগত অপরাধ। কিন্তু ব্রোকারের মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে, আর এই ব্রোকার হলো হার্ষা মেহরা, যে কিনা মাগাদা ব্যাংক ও
কাটারি ব্যাংকের লোন দেওয়া নেওয়ার কাজ করে থাকে। কিন্তু এই প্রতিনিধি যখন সকল কাগজপত্র নিয়ে আসে তখন ভাস্কর এগুলো দেখে তাদের লোন 14 দিনের ভেতর পরিশোধের কথা বলে। 14 দিন সময় দেওয়ায় প্রতিনিধি তাকে একটি ঘড়ি ঘুষ দিতে চায়, কিন্তু ভাস্কর তা ফিরিয়ে দেয়। ভাস্কর তার বউকে একটি গোল্ডের মালা উপহার দেয়। কিছুদিনের মধ্যে আবার প্রতিনিধি লোন পরিশোধও করে ফেলে। হঠাৎ ভাস্কর পেপার চেক করতে গিয়ে যা দেখে তা হলো আরশা মেহরা যে টাকা কাটারি ব্যাংকের নাম করে নেয় সে টাকা আসলে কাটারি ব্যাংকের নামে জমা হয় না। এটা দেখে ভাস্কর কাটারি ব্যাংকের জিএম এর কাছে যায়। গিয়ে দেখে জিএম আগে থেকেই আরশা মেহরার সাথে জড়িত। তারপর ভাস্কর সেখান থেকে চলে আসে। ভাস্করের মনে প্রশ্ন আসে, আরশা ব্যাংকের টাকাগুলো নিয়ে কি করে? অনেক কিছুর পর জানতে পারে এই টাকাগুলো দিয়ে সে শেয়ার মার্কেটের বড় একটি সিন্ডিকেট চালায়। এসব টাকা দিয়ে সে কোনো একটি কোম্পানির শেয়ার কিনে তারপর তার লোকজন দিয়ে সকল শেয়ার বেশি দামে কিনে ফেলে এবং দাম যখন বেড়ে যায় তখন সকল শেয়ার ছেড়ে দেয় এবং সে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এ সকল কিছু বুঝতে পারে এবং ভাবে সব চেয়ারম্যান স্যারকে বলে দেবে। তারপর বাসায় ফিরতেই অফিস সহকারী কল দেয় এবং বলে ওই প্রতিনিধি লোন নিতে আসে এবং ভাস্করের নাম্বার চায়, কিন্তু ভাস্কর নাম্বার দিতে না করে। কিছুক্ষণ পর তার সিদ্ধান্ত পাল্টে যায় তার ছেলের কাণ্ড দেখে। তার ছেলের স্কুলের একজন অন্যজনের চকলেট চুরি করে ফেলে, কিন্তু তা ভাস্করের ছেলে দেখে ফেলে এবং তারা দুজনে শেয়ার করে চকলেট খেয়ে ফেলে। অর্থাৎ তার ছেলের কথা অনুযায়ী যদি যার চকলেট তাকে সে বলে দিত তাহলে তো সে কিছুই পেত না। এটা শুনে ভাস্করের সিদ্ধান্তের পরিবর্তন হয়ে যায় এবং ভাবে যদি সে চেয়ারম্যান স্যারকে সব বলে দেয় তাহলে সে তো কিছুই পাবে না। তারপর আবার ফোন করে বলে নাম্বার দিয়ে দিতে এবং তাদের মধ্যে একটা ডিল হয়। ভাস্কর প্রতিনিধিকে বলে সে তাদের যতগুলো লোন দিবে প্রতি লোনে তাকে 1% করে দিতে হবে এবং প্রতিবার শেয়ার কেনা বেচার আগে তাকে জানাতে হবে। প্রতিনিধি এই শর্তে রাজি হয়ে যায়। সে প্রতিনিধির কাছ থেকে এক চান্সে 25 লাখ টাকা কমিশনে নিয়ে নেয়। এতগুলো টাকা একজন ব্যাংকারের কাছে থাকলে যে কেউ ভাববে এগুলো কালো টাকা। তাই টাকাগুলো বৈধ করতে আনোয়ার নামের এক ছেলের কাছে যায়। এই আনোয়ারের সাথে অ্যান্টনির মাধ্যমে পরিচয়। সে বলে একটা লটারি কিনে ফেলতে। লটারির দাম ও 3% কমিশনে একটা লটারি কিনে নেয়। পরদিন সকালে সে পেপার খুলতেই দেখে লটারির 25 লাখ টাকা সে পেয়ে যায় এবং সে অ্যাক্টিং করে যে সে সত্যিকার অর্থেই লটারি পেয়েছে এবং সবাইকে বোঝায় যে সে লটারি থেকেই 25 লাখ টাকা পেয়েছে। তারপর ভাস্কর একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এবং সেখানে ভাস্কর তার সমস্ত টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয় এবং প্রতিনিধি তার কথা মতোই কখন শেয়ার কিনবে আর ছাড়বে সব জানিয়ে দেয় এবং সে 17 লাখ টাকা থেকে এক সপ্তাহে 70 লাখ টাকা বানিয়ে ফেলল। তারপর তার বোনের বিয়ের জন্য শপিং করতে যায়, কিন্তু ওখানকার লোকেরা কাপড় চাপড় দেখে পাত্তা দেয় না। পরবর্তীতে 70 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে তার বোনের বিয়ের জন্য খরচ করে ফেলে। তারপর এভাবে তার টাকা বাড়তে থাকে। আনোয়ার বলে এত টাকা এভাবে রাখা সম্ভব নয়, টাকাগুলো হুন্ডির মাধ্যমে বাহিরে পাঠিয়ে দিবে এবং এগুলো কোনো বিজনেসের উদ্দেশ্যে আবার দেশে নিয়ে আসবে। তাই সুমতির ইচ্ছে হোম ফুড বিজনেসের সেটিও পূরণ করে দেওয়া হলো। সেটিও পূরণ করে দিল ভাস্কর। এভাবে টাকা বাড়তে থাকে এবং সে টাকা ব্যাংকে জমা করতে থাকে। টাকা বেশি হয়ে গেলে মানুষের যেভাবে আচরণ পরিবর্তন হয় ঠিক ভাস্করেরও আচরণের পরিবর্তন হয়েছিল। সবার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। একদিন কাটারি ব্যাংকের জিএম আসে এবং ভাস্কর তাকে বলে আপনার নামে 90 কোটি টাকার লোন নেওয়া আছে, পরিশোধ করবেন কখন? কিন্তু জিএম জানায় এসব টাকা সে নেয়নি, আরশা তার সিল নকল করে এমন করেছে। ভাস্কর ঘাবড়ে যায় এবং লোকটি হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিকে ভাস্কর আবারও শ্বশুর বাড়ি যায় এবং তার শালা ব্যবসায় লস খেয়েছে বলে ভাস্করের কাছে 50 লাখ টাকা চায়, কিন্তু সুমতি ও ভাস্কর সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে সুমতি হোটেল ভাঙচুর করে, কারণ ভাস্করের পরিবর্তন সে মানতে পারছে না। তারপর ভাস্করের বাবা তাকে ডেকে নিয়ে যায় এবং ব্যাংক রিসিপ্ট দেখিয়ে বলে এত টাকা কিভাবে? ভাস্কর মিথ্যা বললেও তার বাবা ধরে ফেলে এবং সবকিছু সুমতিও শুনে ফেলে। পরদিন প্রতিনিধি আসলে কোনো লোন না দিয়ে কাগজ ছিঁড়ে ফেলে। জিএম এবং চেয়ারম্যানের রিকোয়েস্টও সে শুনেনি। তারপর সে ভালো হতে শুরু করে। সুমতির ভাইকে ব্যবসার জন্য 50 লাখ টাকা দেয় এবং সেখান থেকে তার বন্ধু সাম্পাকে 10% কমিশন দিতে বলা হয়। দারোয়ানের ছেলেকে স্কুলে ভর্তি, ব্যাংকের সহকারীকে তার পছন্দের মারুতি গাড়ি, প্যাটেল ভাইকে নতুন বাইকের চাবি সহ সবার কাছ থেকে সে সরি বলে নেয় এবং এসব কিছু দেখে তার সুমতির রাগ ভেঙে যায়।
তারপর ব্যাংকের জিএম ডেকে নিয়ে যায় ভাস্করকে এবং লোন পাস করতে বলে, না হয় চাকরি থেকে সরিয়ে দিবে। কিন্তু ভাস্কর নিজেই রিজাইন লেটার দিয়ে দেয়। অফিসের সবাই ভাস্করের চাকরি ছেড়ে দেয় খুব কষ্ট পায়। আজ অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়ার 2 দিন পর অফিস থেকে ফোন দিয়ে ইনফর্ম করে যে সিবিআই আসবে ব্যাংকে। কিন্তু ভাস্কর বলে, আমি এখন আর অফিসে জব করি না, তাই আমাকে এগুলো বলে লাভ নেই। কিন্তু আজ সিবিআই ভাস্করকে ধরে নিয়ে যায় এবং তার 100 কোটি টাকা দিয়ে হার্ষার বিল পাস করে দিতে বলে। তাতে করে ব্যাংক তার টাকা পেয়ে যাবে, আর তা না হলে ভাস্কর এবং সুমতির অ্যাকাউন্ট লক করে দিবে বলে হুমকি দেয়। আর লক করে দিলে লক খুলতে পারবে না বলে জানায়। ভাস্কর বুঝতে পারে সিবিআই তাদের সাথে জড়িত। কি করবে সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখে অফিসে চেয়ারম্যান ও জিএম উপস্থিত এবং তাকে জোর করে চেকে সই করিয়ে নেয়। কিন্তু যখন তারা চেক নিয়ে টাকা তুলতে যাবে, গিয়ে দেখে ভাস্কর 10 দিন আগেই টাকা উঠিয়ে নেয় এবং অ্যাকাউন্ট লক করে দেয়। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল, আর ভাস্কর ততক্ষণে আকাশে করে আমেরিকায় যায়। এই ঘটনার কয়েক সপ্তাহ আগে ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে চলে যাবার পরামর্শ দেন এবং একজন ব্রোকারকে দিয়ে আমেরিকার পাসপোর্ট ও অন্যান্য যাবতীয় তার পরিচিতদের সাহায্যে খুব সহজেই করিয়ে নেয় এবং জিএম, চেয়ারম্যান, সিবিআই সকলে এই স্ক্যামের সাথে জড়িত বলে ফাঁসিয়ে দিয়ে যায়। সেখানে অ্যান্থনির সাহায্যে একটি হোটেল কিনে নেয় এবং পরিবার নিয়ে বসবাস করতে থাকে। প্রিয় দর্শক, আমরা সবাই টাকা কামাতে চাই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নীতি ও আদর্শের কথা ভুলে না যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।